Okay. Now it's good. ওকে, যেটা হচ্ছে আমরা আজকে বুঝবো কি নিয়ে, গুগল ফ্যাক্টর নিয়ে। গুগল ফ্যাক্টর কি জিনিস এখনই ক্লিক করলে বুঝে যাবেন, যারা মাথার মধ্যে চিন্তা করতেছেন। আগে এই জিনিসটা বুঝে নেন। আমরা সময় হয় কি শিখতে চাই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করি না। র্যাঙ্কিং ফ্যাক্টর দেখলাম, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর মানে হচ্ছে কি, আপনার একটা ওয়েবসাইট কি কারণে গুগল র্যাঙ্কিং পায়, মানে কি কি করলে একটা ওয়েবসাইট গুগল র্যাঙ্কিং পাবে, বুঝতে পারছি? জি ভাইয়া। আমাদের এখানে অসংখ্য লক্ষ লক্ষ ওয়েবসাইট থাকে, তার ভিতরে কোন একটা কিওয়ার্ডের আন্ডারে, ধরুন আপনি যদি বলেন মোবাইল, বাংলাদেশ মোবাইল, আমি কিচ্ছু লিখছি বাংলাদেশ মোবাইল। এখন যেসব ওয়েবসাইটের ভিতরে দেখেন 10টা সাইট আসছে, এর মানে কি আরো নাই? দেখেন যেসব ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং এ আছে সেগুলো তো এখানে আসছে, আসছে না? তারপরে আরো আছে, কথাই বুঝছেন? গুগলের যে অ্যালগোরিদম আছে, এসইও মানে মিনিং বুঝেন কেউ? বলতে পারবেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নাকি? এসইও, জি ভাইয়া। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অ্যালগোরিদম বুঝুন, অ্যালগোরিদম এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা হচ্ছে অ্যালগোরিদম, আবার খেয়াল করেন, শুনছি ভাই নাম। অর্থাৎ যদি আপনি যেটা দিয়ে সার্চ করেন ইঞ্জিন আর কি, অ্যালগোরিদম, ঠিক আছে না? ওকে, এবার আসেন, তাহলে আমাদের এসইও ব্যাপারটা আপনার ক্লিয়ার। একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্কিংয়ে আসে এটার পিছনের ইতিহাসটা আমরা একটু জানবো এখন। প্রথম হচ্ছে ডোমেন ফ্যাক্টর, মানে কি কারণে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসে না আর কি কারণে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসে, এই জিনিসটা আমরা আগে বুঝবো। আপনি ধরুন আপনি কোনো একটা ডাক্তারের কাছে গেলেন, আপনি যাওয়ার পরে কি বলে ডাক্তার, বলে যে আপনি যে বলেন যে স্যার আমার তো প্রচুর পেটে ব্যথা করতেছে, তো ডাক্তার আপনার কি বলে, এই মেডিসিন নিয়ে যান, এভাবে বলে না। সে আপনাকে বলে ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি আপনার টেস্টগুলো করেন, উনি কয়েকটা টেস্ট লিখে দেয় যে আপনার পেটে আসলে কি কারণে পেটে ব্যথা, শুধু একটা কারণে হয় না, অনেকগুলি কারণে হয়। তো তিনি আসলে এক্স্যাক্টলি জানতে চায় যে কি কারণে আপনার পেটে ব্যথাটা হচ্ছে, কথাটা বুঝছেন? যখন টেস্টগুলো আপনি নিয়ে যান তার কাছে, তখন সে দেখে যে হ্যাঁ এই কারণে পেটে ব্যথাটা হচ্ছে, তা দেখে তারপর উনি একটা মেডিসিন অ্যাপ্লাই করে, তারপর আপনি ভালো হন। যদি আপনি প্রপার ট্রিটমেন্টটা পেতে চান, আপনাকে অবশ্যই টেস্টগুলো করতে হবে। আর যদি আপনার টেস্টগুলোর প্রপার টেস্টটা না পান, তাহলে আপনার ট্রিটমেন্ট কি ভালো হবে? ভালো হবে না। তো আমরাও যদি কোনো ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আনতে চাই, আগে কি কি কারণে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসে না আর কি কি কারণে র্যাঙ্কিং হয়, এই জিনিসটাকে বুঝতে হবে, কথাটা বুঝছেন? প্রথম ফ্যাক্টর হচ্ছে ডোমেন ফ্যাক্টর। আজকে ক্লাসে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার হবে, নট ইজ দ্য ওয়ার্কিং। ডোমেন তো বুঝেন এখন। এখন ডোমেন ফ্যাক্টরটা কি একটু আমরা ক্লিক করি। প্রথম হচ্ছে ডোমেনের এই জায়গাতে ক্লিক করে 1 নম্বরে। আমি অনেক মানে এখানে যদি পড়তে যাই অনেক বেশি, মানে কয়েক লক্ষ সিস্টেম মানে ইয়ে আছে, কয়েক মানে আছে। যেমন 2020 সালে 21 সালে এখন নতুন ফ্যাক্টর আসছে, আবার 2020 সাল 20 সাল 8টা ফ্যাক্টর ছিল, দেখেন অনেকগুলো ফ্যাক্টর আছে। এখন সব ফ্যাক্টর তো আমার এই মুহূর্তে দেখা সম্ভব না, আমরা মেজর যে প্রবলেমগুলো সেটাকে দেখব, মেজর যে সমস্যাটা সেটা দেখব। এক হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আনতে চান, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের বয়স কত আগে সেটা চেক করতে হবে, সে ডোমেনের বয়স কত, কথা কি বুঝছেন? সে ডোমেনের কত কি বয়স কত। সেক্ষেত্রে ধরেন আমি আমার এটা দিলাম, ইউ আর মিউট। আমি মিউট, আমাকে মিউট করে দিল কে? আরে কি বললাম কিছু শুনো নাই।
Shakawat Hossain. I followed the name from YouTube. ডোমেনের বয়স অথবা ডোমেন ফ্যাক্টর, মানে একটা ওয়েবসাইটে ডোমেনটা, একটা ওয়েবসাইট কেন র্যাঙ্কিংয়ে আসবে এবং কেন র্যাঙ্কিংয়ে আসবে না, আমরা আজকে আলোচনা করছি সে বিষয় নিয়ে। তো মূল ফ্যাক্টর ডোমেন ফ্যাক্টর, পেজ লেভেল ফ্যাক্টর, সাইট লেভেল ফ্যাক্টর, ব্যাকলিঙ্ক ফ্যাক্টর, ইউজার ইন্টারগ্রেশন, স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস, ব্র্যান্ডিং সিগন্যাল, অনসাইট ওয়েবমাস্টার ফ্যাক্টর, ওয়েব স্পাম, আই এম ভেরি সরি দ্যাট, তারপর হচ্ছে অফসাইট ওয়েব স্পাম ফ্যাক্টর। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ফ্যাক্টরের ভিতরে এক একটার ভিতরে না হলে 1-150 ফ্যাক্টর করা আছে। তো এখন আমি সবগুলো নিয়ে আলোচনা করা আসলে সম্ভব না এই মুহূর্তে, অথবা আলোচনা করা হয়ও না। আমি মেইন যে জিনিসগুলো নিয়ে মানে আলোচনা করব, যেমন আমাকে ধরুন আমি আপনাকে বললাম আমি আপনার বায়ার, আপনি আমাকে কাজ দিলেন, বললেন যে আপনি আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এর জন্য আপনি পারমিট করে দেন। তা আপনি ধরে কি কাজ করা শুরু করবেন? আপনি কি রুগী ধরে কি ট্রিটমেন্ট করা শুরু করবেন? আগে টেস্ট করবেন না? আগে প্রথমে দেখবেন যে এই ডোমেনের বয়স কত। আপনি ডোমেন এজটা চেক করে নেবেন, ডোমেন চেকার, ডোমেনের বয়স চেক করে নেবেন। কথা আমি বলতে পারতেছি? জি ভাইয়া। তাহলে ডোমেন বয়স, আরে কই গেল ওইটা, নেম কি নিয়ে আসছে না, আই এম ভেরি সরি দ্যাট আমি এজ Who লিখি is? না। হ্যাঁ, এজ চেকার দিন। এরাও এখানে ফাউল করে, মানে এমন কিছু জিনিস অ্যাড করে রাখে, মানে এটার সাথে মিলে দিতে টান। আমি একটু কনফিউজ রে বা, মানে এগুলো দেখছেন ওটা টাকা দিয়ে চলে আসছে, কিন্তু কাজের কাজ না। স্মল এসিও টুলস আসছে, এখন পর্যন্ত ডোমেন চেকার পেলাম না। আইপি লোকেশন দিয়ে আসবে না। আচ্ছা, এটা হচ্ছে ডোমেনের নেমটা আমি এখানে দিয়ে দিলাম। এটার বয়স হচ্ছে কদিন দেখেন, ডোমেন এজ 7 days. 7 days। এখন বলেন তো 2021 রেজিস্ট্রেশন করেছে, এখন বলেন তো এই ওয়েবসাইটে কি র্যাঙ্কিং এ দেওয়া যাবে? নিতে না। পারবেন আপনি? এখনো বুঝেন নাই? No. এখন যদি আপনি বলেন যে ভাইয়া এটা তো এখন গুগলের কেউ একজন আপনার কাজ দিল আর আপনি ধরে কাজ শুরু করে দিলেন, আপনি চেক করলেন না। এখন ছোট একটা বাচ্চা, আপনি তাকে অ্যান্টিবায়োটিক দিতে পারবেন? অ্যান্টিবায়োটিক সে নিতে পারবে না। Nah. Impossible. তো এখন তো একটা ডোমেনের সর্বনিম্ন বয়স থাকতে হবে 3 মাস। কত লাগবে? 3 মাস। 3 মাস বয়সের বাচ্চা থাকতে হবে, মানে ডোমেনের বয়স 3 মাসের নিচে যদি ডোমেনের বয়স হয়, সে ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নেওয়া যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার। Yeah. আচ্ছা, লিখে নেন। তিন মাসের বেশি যদি ডোমেনের বয়স 3 মাসের নিচে হয়, সে ডোমেনের কে আপনি র্যাঙ্কিং নিতে পারবেন না। একটা ওয়ে নিতে পারবে, সেটা হচ্ছে গুগলকে টাকা পয়সা দিয়ে, ঘুষের মাধ্যমে, নাকি? তবে সেটা পার্মানেন্টলি না, গুগলকে টাকা দিয়ে যদি আপনি মার্কেট মানে আনেন, সেক্ষেত্রে বেশিক্ষণ না, যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত টাকা দেওয়া শেষ, কি হলো, সেও চলে গেল, মার্কেট থেকে আউট হয়ে গেল। যদি পার্মানেন্টলি তাকে গুগল র্যাঙ্কিং আনতে চান, তাহলে মানে অবশ্যই লিগ্যাল হয়ে তার বয়স থাকতে হবে কত? 3 মাস সর্বনিম্ন। 3 months. এবার আসেন ডোমেনের, যেমন আমার এখানে নাম হচ্ছে কি BJUTINO, কটা সংখ্যা হচ্ছে? 1 2 3 4 5 6 7। ডোমেনের এই যে সংখ্যাটা আছে, ওয়ার্ড সংখ্যা, কয়টা হইতে হবে? 10টা, সর্বোচ্চ 10টা, মনে থাকবে? জি ভাইয়া। ধর আপনার নাম মোহাম্মদ আলামিন সরকার, এখন এই নাম যদি আপনি ডোমেন নেন, এই ডোমেন র্যাঙ্কিং আনা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। ওই এজের ব্যাপারটা বুঝছি না, মানে এজ হলে তো হবেই না, আর যদি হয় ওই যে টাকা দিয়ে, আর যদি
এটা শেষ। যদি ডোমেনের নামটা 10 সংখ্যা বেশি হয় সেটা গুগল র্যাঙ্কিংয়ে আনা যাবে না তা বলবো না, তবে তুলনামূলক অন্যদের চেয়ে অনেক কঠিন। কথা কি বুঝছেন? ফ্যাক্টর কি বুঝতে পারতেছেন? তাহলে কি কারণে হয় না আর কি কারণে হয়? যদি 10-এর নিচে আচ্ছা হয় ভাইয়া ওই তাহলে গুগল যেগুলো র্যাঙ্কিংয়ে আনা যাবে। যেগুলো ভাইয়া যেগুলো ভাইয়া ফ্রি ফ্রি ইয়ে থাকে মানে ডোমেন, ওগুলো কি ভাইয়া র্যাঙ্কিং এ আনা যাবে কোনোভাবে? ফ্রি ডোমেন, এই যে এখন পরের ক্যাটাগরি ছিল আপনার প্রশ্নটার উত্তর। আচ্ছা, ফ্রি ডোমেন, যেগুলো আপনার ফ্রি ডোমেন দিবেন সেগুলো আপনি র্যাঙ্কিংয়ে আনতে পারবেন না। র্যাঙ্কিং আনতে পারবেন না সেটা বলবো না, অনেক সাইট র্যাঙ্কিংয়ে চলে আসে, সেটা কম্পিটিশনের কারণে। সেটা অনেকগুলো ফ্যাক্টর আছে, সেটার দিকে একটু পরে যাই, মানে আগে মেন ফ্যাক্টরগুলো বুঝে ফেলি, তারপর আমরা একটু সাবকান্টাকে যাচ্ছি। এরপর হচ্ছে ডোমেনের বয়স, আইপি বয়স, এরপরে কি মানে ওয়ার্ড সংখ্যা, তারপর হচ্ছে কি আইপি। ডোমেনের আইপি যদি লোকাল এরিয়া থেকে হয়, লোকাল এরিয়া, যেমন বাংলাদেশের আইপি কত জানেন? 27। বাংলাদেশের আইপি কত? কেউ এখানে বলতো ইন্টারনেট প্রোটোকল কত বাংলাদেশের? ইন্টারনেট আইপি দিচ্ছি আমি, আইপির যে, আরে আল্লাহ, দেখো আইপি দিছি। বাংলাদেশের যে আইপি গুলো হয় গেটওয়ে, লোকাল গেটওয়ে থেকে যদি আপনি কোনো সার্ভার আইপি ইয়ে করে, সেক্ষেত্রে যেমন কি আপনি এখন ধরেন আপনি সাপোজ পোস্টিং নিলেন অথবা ডোমেনটা নিলেন, নেমচিপ থেকে নাম নিলেন না, আপনি নিলে বাংলাদেশ থেকে একটা অথবা অনুরোধ একটা দেশ থেকে তাদের থেকে আপনি নিয়ে নিলেন ডোমেনটা, অথরাইজেশনটা। সেই ধরনের ডোমেনগুলি এগুলো কম পাবেন আপনারা, যেগুলো আগে এই ফ্যাক্টর খুব স্ট্রং ছিল, এখন ডোমেনটা আসলে এই ধরনের কোম্পানিগুলো দেয় না, একসময় ছিল এগুলো, এই জন্য এটা আগের একটা কথা বলতেছি। তারপরেও আপনারা জানার জন্য জেনে যান ভালো হবে। যদি লোকাল কোনো কোম্পানি থেকে, লোকাল কোনো আইপি থেকে, নট ইস কোম্পানি আইপি থেকে যদি আপনি কোনো ডোমেন ক্রয় করেন, সেই ক্ষেত্রে তার ডোমেনটার ইয়েটা আনতে খুব মার্কেটিংয়ে, তার কি বলে গুগল র্যাঙ্কিংয়ে সমস্যা হয়। আমি এটার জন্য একটা উদাহরণ আছে আমার মধ্যে, বাংলাদেশে একটা সাইট আছে বিটিসিএল, এরা বিডি নামে একটা মানে ইয়ে দেয়, ডোমেন দেয়, দেখছেন? .com.bd .com.bd এগুলো মার্কেটিং গুগল র্যাঙ্কিংয়ে কষ্ট হয় কেন? কারণ এগুলো মানে কান্ট্রি ব্লক করা আছে, কথা বুঝেন না? কান্ট্রি ওয়াইজ আপনি আপনি কখনো কি লেখেন .cha লেখেন চায়না? কখনো কি লেখেন .enr লেখেন? বলেন না, কথা বলেন। No. .uk লেখেন? না ভাইয়া। তাদেরও তো ডোমেন আছে না? আছে। তাহলে বাংলাদেশের এই আইপিটা বাঙালির জন্য ঠিক আছে, কিন্তু অন্য দেশের জন্য ওটা কি? লোকাল আইপি। কথা কি বুঝছেন? জি ভাইয়া। আমাদের যদি অডিয়েন্স, আমাদের গুগল অডিয়েন্স তো বাংলাদেশ না, আমাদের অডিয়েন্স সারা পৃথিবী। আমি যদি ওই চিন্তা করি তাহলে কি এটা একটা লোকাল আইপি, তাহলে এই ধরনের আইপি থেকে যদি আমরা কোনো ধরনের ডোমেন চাই, ডোমেনগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরে আনা, র্যাঙ্কিংয়ে আনা একটু কষ্টসাধ্য বা কঠিন। কথা কি ক্লিয়ার? তাহলে কয়টা গেল ডোমেনের বিষয়টা? এক হলো কি ডোমেনের বয়স, Age. এরপর হচ্ছে এটা ওয়ার্ড, তারপর হচ্ছে কি, Number. তারপর হচ্ছে আইপি। কোনো কারণে কি যে Domain location. এটা শো না করা যায়, মানে আমি চাইলাম যে আমার ডোমেনের এজটা শো করাবো না। যদি শো নাও করান, সে তো আইপি ব্লক করে রাখছে, আপনি শো করান আর না করান সেটা আপনার ব্যাপার। কিছু কিছু ডোমেনের আইপি গুলো মানে এজ গুলো শো করে না। শুনেন, আলটিমেটলি আমি রাতে যায় ঘুমাই, মানে আপনি সারাদিন যেখানে যান না কেন রাতে এক জায়গায় ঘুমান, কথা বুঝেন নাই? আলটিমেটলি সব সার্ভারের কাছে জমা হচ্ছে, কথা বুঝছেন? জি জি। তো সার্ভার আপনাকে চিনে। আমরা এগুলা ওই কিছু মানে মানে ফোকাস ল্যাঙ্গুয়েজের জন্য বলি, কিন্তু আসলে সত্য কথা হচ্ছে দিন শেষে আমরা সার্ভারের প্রোডাক্ট, সব ডোমেনে সার্ভারের প্রোডাক্ট, সার্ভার চিনে ওকে, কথা কি Exactly. বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপর ডোমেন ফ্যাক্টরের, ডোমেনের ব্যাপারটা আমি আরো অনেকগুলো ফ্যাক্টর আছে,
তো আপনারা একটু কষ্ট করে ডোমেন গুগল ফ্যাক্টরে আরো অনেকগুলো স্টাডিকে পড়ে নিতে হবে, কারণ আমি সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। ব্যাপারটা বুঝছেন? আমি মেইন ফ্যাক্টরটা বলে দিচ্ছি আপনাদেরকে, মানে ডোমেনের মেইন ফ্যাক্টরগুলো বলে দিচ্ছি। এরপরে পেজ লেভেল ফ্যাক্টর, পেজ লেভেল, আমরা বলি লোকটার লেভেল এত, মানে যেমন কি একটা লোক খুব বকা দিচ্ছে, মানে সে পড়াশোনা কম, সে লোকটা আমাকে, মানে আমি নর্মালি বোঝাচ্ছি, ইজ এ লেভেল ফ্যাক্টর, বকা দিচ্ছে, আমি খুব রাগান্বিত, আমি তো উনি যে পরিবেশ থেকে বড় হয়েছে, তো সে তো ওইভাবে কথা বলবেই, তার কাছ থেকে আপনি এটাই আশা করেন, এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না। কথা কি বুঝছেন? লেভেল বোঝানোর জন্য কথাটা বললাম আর কি। এখন আসেন কে ওয়ার্ড, এখানে আমি একটু পড়বে দেখাচ্ছি পেজ লেভেল ফ্যাক্টর কি। এখানে মেইন ফ্যাক্টর দেখা যাচ্ছে, আপনাদের অনেকগুলো ফ্যাক্টর আছে, কিওয়ার্ড নিয়ে কথা বললে তো আপনারা অনেকে বুঝবেন না। It's the most important one. কিওয়ার্ডটা হচ্ছে একটা কিছু সংরক্ষিত শব্দ যেগুলোর মাধ্যমে আমরা কোনো কিছু খুব সহজে খুঁজে বের করতে পারি। এখানে 5-6টা আমি একেবারে মানে ক্লিয়ার করে দিব, আর গুলো দরকার আপনারা একটু পড়তে হবে, কারণ আমি কেন অনেকগুলো ফ্যাক্টর তো স্টাডি করতে অনেক সময় লাগবে। আচ্ছা আমি আপনাদেরকে মানে কয়েকটা ওয়ার্ড বলে দিই, মানে মোটের উপরে করে, এটা পেজ লেভেল অথবা এখান থেকে বলি। পেজ লেভেল ফ্যাক্টর, আপনি পেজের ভিতরে যে কিওয়ার্ড আছে, আপনাদের কিওয়ার্ডগুলো থাকবে, কারণ এটা এসইও করতে বুঝে ফেলবেন, আমি জাস্ট এখন মুখে বলে দিচ্ছি। আপনার যে কিওয়ার্ড থাকবে, আপনাকে যে যে যেমন কি আপনি যদি এখানে পোর্টফোলিও সেট করেন, তাহলে আপনি অ্যাজ ইউর ওয়েব বেস্ট ওয়েব ডেভেলপার বাংলাদেশ অথবা ওয়েব ডেভেলপার, এটা আপনার কিওয়ার্ড। অথবা যদি আপনি কোনো প্যাশন নিয়ে লেখেন, তাহলে প্যাশন নিয়ে আপনি একটা কিওয়ার্ড দিবেন, এটা বেস্ট অথবা গুড অথবা ফেমাস প্রোডাক্ট, এটা নিয়ে একটা কিওয়ার্ড বানাবেন। সেই কিওয়ার্ডটা আপনার পেজে থাকতে হবে, মানে আপনার যা লিখবেন আপনার ওই ওয়েবসাইটের ভিতরে আপনার এই কিওয়ার্ড, যেমন আমার এইটাতে কিওয়ার্ড হচ্ছে, এখানে বাংলা তো কিওয়ার্ড করে অ্যাড করা যায় নাই, ঠিক আছে, তারপর আমি এখানে এই লিঙ্কের ভিতরে ঢুকে দিছি, টার্গেটিভ করে দিয়েছি, এটা একটু ভিতরের কাজ, কথা বলছেন? এখন আপনার যে প্রোডাক্ট থাকবে, আপনি যে ওয়েবসাইটটা করবেন করে এটা, আপনি যে ওয়েবসাইটটা করবেন সেই ওয়েবসাইটের যে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ড আপনার পেজে থাকতে হবে, আপনার হোম এখানে পেজে হোক আর যে কোথায় পেজে আছে? করেন সেই পেজে থাকতে হবে। এই কিওয়ার্ডটা এখানে কোথায় আছে এটা কিভাবে বুঝবো আমরা? এটাতে মানে একটা হোম পেজে কিওয়ার্ডটা কোন জায়গায় রাখা হয়েছে সেটা কিভাবে বুঝবো? এখানে বাংলার জন্য দেখা যাচ্ছে না, বাংলাতে তো বাংলাটা কিওয়ার্ড কিভাবে করবো বলেন? আচ্ছা এটা বাংলা, মানে আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই, আমি মানে আপনাকে ইংলিশ এক মিনিট, আমার আমার আরো অনেক ওয়েবসাইট আছে, আমি এগুলো দেখাচ্ছি। হ্যাঁ ওইটাই তাহলে ভালো হয়। আমি এখন পুরান দেখাচ্ছি, সব নতুন দেখাবো আপনাকে, এই পুরান নতুন দেখাবো। দেখেন এই এই ওয়েবসাইটের সবচেয়ে বেস্ট হচ্ছে বাংলাদেশ বেস্ট কুরিয়ার সার্ভিস। এই ওয়েবসাইটটার মানে বেস্ট কিওয়ার্ড হচ্ছে কি দেখছেন, এই যে বেস্ট কুরিয়ার সার্ভিস, দেখেন এই লেখাটা আমার প্রত্যেকটা পোস্টের ভিতরে আছে। শুধু তা নয়, আমি এখানে মেটা ডিরেক্টরে ঢুকে দিচ্ছি, এই যে বাংলাদেশ কুরিয়ার সার্ভিস দেখছেন, কোথায় বাজে, হ্যাঁ ভাই দেখতেছি। দেখছেন বাংলাদেশ কুরিয়ার সার্ভিস আপনার পেজে থাকতেই হবে, কথা কি বুঝছেন? অর্থাৎ স্যার কিওয়ার্ড নিজের বুদ্ধিতে নিতে হবে, বুঝলেন? মানে কিওয়ার্ড খুব যাচাই বাছাই করে নিতে হবে। হ্যাঁ, সেটা তো কিওয়ার্ড রিসার্চের বিষয়, সেটা এসইও এক্সপার্টদের কাজ, সেটা তো আমি এখনো দেখাচ্ছি না, আমি শুধু কিওয়ার্ড পাওয়ার পরের ব্যাপারটা আমি বলতেছি, আমি এটা রিসার্চ করে নিয়েছি, তারপর এটা আমি আর করছি না। এখানে কম্পিটিশন ব্যাপার স্যাপার আছে। I think keyword matching is the work of content writer. কিন্তু কন্টেন্টের না, কিওয়ার্ডের বিষয় অনেক বিস্তৃত, যারা এসইও স্টাডি করে তাদেরকে এটা অনেক পড়াশোনা করতে হয়। একটা Keyword will be selected by SEO expert and content will be given by content writer. They will add keyword in content. এক অর্থে মিলে, ঠিক আছে, বাট সব ফ্যাক্টর না, সব অর্থে না। তাহলে আপনার কিওয়ার্ড থাকতে হবে, আপনাকে বায়ার যে কিওয়ার্ডটা দিবে আপনি পেজ তৈরি করার সময় কোনো না কোনো ভাবে আপনি কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। ক্লিয়ার? আপনার পেজে আসেন, এরপর হচ্ছে আপনার যে ইমেজগুলো থাকবে,
সেই ইমেজের অল্টারনেটিভ ইমেজ, এটা আমি কিছুক্ষণ পর এই আজকে এই এসইও ক্লাসে পুরো দেখাবো। মানে ইমেজের পিছনে ওই ইমেজটা ঢুকে, ওই কিওয়ার্ডটা ঢুকে দিতে হবে। অল্টারনেটিভ অল্টারনেটিভে ওই কিওয়ার্ডটা বসাইতে হবে। কারণ আমরা শুধুমাত্র ছবিতেও ক্লিক করি না? এখানে ছবিতে আমরা ক্লিক করতেছি না? তবে অল্টারনেটিভে তো আমরা সাধারণত মানে যে ধরনের পিকচারটা ইউজ করছি ওই ধরনের একটা অল্টারনেটিভ লিখি। না আমরা ওটা দিব না, আমরা এখানে দিব যেটা হচ্ছে ওই আমাদের ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ড রাখা হয়েছে ওইটাই রাখবো এখানে। মানে এটা গুগল র্যাঙ্কিং এর জন্য, গুগল র্যাঙ্কিং এর জন্য, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপরে আচ্ছা কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এগুলো আমি হাতে করে দেখাবো। S1 ট্যাগ, এখানে ওয়েবসাইটের ভিতরে S1 ট্যাগ থাকতে হয়। তারপরে হচ্ছে কন্টেন্ট লেন্থ, ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো পাবলিশ করা হয়, এই যে কন্টেন্টগুলো পাবলিশ করা হয়েছে না, এগুলোর লেন্থ খুব বেশি 1000 ওয়ার্ডের নিচে হইতে পারবে না। যদি আমরা গুগলে এগুলো হলো ম্যাক্সিমাম কন্টেন্ট 1000 নিচে হতে পারবে না। যদি 1000 এর নিচে হয় তাও কোনো সমস্যা নাই, তবে সেগুলো বুঝার মতো। ধরুন আপনি খেয়াল করেন, আপনি ধরেন লিখলেন লিপস্টিক নিয়ে, এখন আপনি লিখতে লিখতে চলে গেছেন আপনি অন্য জায়গায়, আপনি চলে গেলেন ল্যাপটপে, হইলো কথাটা? ভাই পুরো ওয়েবসাইটের কন্টেন্ট মিলে 1000 ওয়ার্ডের বেশি নাকি মানে না শুধু পুরো content? ওয়ার্ড মিলে 1000 ওয়ার্ডের বেশি না লেখাটা বেটার, তার চেয়ে কম লেখা যায়, তবে সারমর্মটা আসতে হবে। বুঝি না ভাই, আর একটু আবার একটু বললে ভালো হয়। বুঝেন নাই? আমরা আমরা স্কুলে আগে প্যারাগ্রাফ লিখতাম না, অথবা কোনটা রচনা লিখতাম না, আপনি ক্লাস রচনার মধ্যখানে চলে আসতেন, রচনা পুরো ফিনিশিং দিতে হয় না, মানে সারমর্ম লিখতে হয় না? অবশ্যই। তো সেটা আর কি, আপনি যেটাই লিখবেন তার লেন্থ 1000 ওয়ার্ড হচ্ছে গুড, 1000 ওয়ার্ড হচ্ছে ভেরি গুড। যদি কোনো কারণ না হয় সেক্ষেত্রে যে কথাটা সে বলতে চাইছে তার কিওয়ার্ডের আঙ্গেলে, সে কথাটা সে পুরোপুরি বলতে হবে। অর্ধেক বলে চলে আসছেন, এটা হবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। স্যার ওয়ার্ডগুলো কিভাবে কাউন্ট করবে? ওটা রিডেবিলিটি, ওইখানে কাউন্টিং এ আমরা স্মল এসইও টুলস ইউজ করতে পারি, আর অনেকগুলো টুল আছে, সরাসরি এখানে বসা দিলে চলে আসবে। ওগুলো আমরা কাজ করতে দেখবো, আমি গুগল প্যাকেও দেখাচ্ছি, মানে কনসেপ্ট ক্লিয়ার করতেছি। স্যার এখানে 1000-এর নিচে হতে পারবে না, উপরে উপরে হতে পারবে না 900 তাও বলি না, বলছি 1000 হলে 1000 ওয়ার্ড, সর্বোচ্চ সর্বনিম্ন 1000 ওয়ার্ড হলে ভালো হয়, মানে সবচেয়ে বেস্ট। কোনো কারণে আপনার বেশি হলে তো ভালোই, কোনো কারণ দেখেছে বেশি লিখতে আবার এমন লেখা লিখছেন মানে রিডার পড়তে পারতেছে না, এবং কথা যেটা বলা সেটা বলতে পারতেছেন না, আপনি শেষ করতে পারতেছেন না। অনেকে লেখে না, লিখতে 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 সে লিখতেই আছে, কিন্তু তার সাবজেক্ট যেটা সেটা সে লেখা শেষ হয় নাই। বুঝেন নাই? দেখবেন অনেকে 5-10 পৃষ্ঠা লিখেও সে 5 মার্ক পায়, আবার কেউ 2 পৃষ্ঠা লিখেও 5 মার্ক পায়, দেখেন নাই? তো গুগলের একই বিষয়, যে আপনি যেটা লিখছেন সেটা কি আসলে ফুটে উঠছে কিনা। পুরো ওয়েবসাইটে 1000 ওয়ার্ড? পুরো ওয়েবসাইট একটা পোস্ট কতটুকু হইতে পারে, কন্টেন্ট লেন্থ। আচ্ছা আমি এটা বলবো, একটা দেখাই দিব, একেবারে হাতে দেখাবো। তারপর হচ্ছে কিওয়ার্ড, এটাও দেখাইতে হবে, এটা মুখে বলার কোনো সুযোগ নেই। পেজ কভারেজ টপিক, এই যে টপিক নিয়ে যেটা বলছি একটু বলে দিচ্ছি, মানে টপিকসটা থাকতে হবে, পেজ কভার টপিকস ইন ডেপথ। এরপর হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা করবো, পেজ লোড স্পিড, এই 22 নাম্বারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা গুগলের মানে এখানকার এই ফ্যাক্টরটাতে, পেজ লেভেল ফ্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এটা, এই পেজ লোডিং স্পিড। ধরুন আপনি অনেক সময় না মেট্রিক পরীক্ষা যখন রেজাল্ট দেয় আর কি, অথবা ইন্টারমিডিয়েট রেজাল্ট দেয়, দেখবেন যে আপনি যখন রেজাল্টের জন্য যে ওয়েবসাইটে কাটবেন না, দেখবেন সব স্লো হয়ে গেছে। কেন জানেন? কারণ প্রচুর লোক, টু মাচ অডিয়েন্স, হ্যাঁ প্রচুর লোক একই মুহূর্তে এটাতে এঙ্গেজ, চার্জ করতেছে, তখন এটা হোস্টিং নিতে পারতেছে না, মানে সে একসাথে সর্বোচ্চ 10,000 লোককে তার এখানে ঢুকিতে পারবে, ভিজিটরকে দেখা গেছে 1 লক্ষ লোক, তখন সে কি করে 10,000 লোককে সার্ভিসটা দেয়
বাকিদেরকে ওয়েটিং এ রাখে, যখন এই 10,000 বের হয় তখন আমি বাকি 10,000 ঢুকাই। কথাটা বুঝছেন? জি ভাইয়া। তো আপনার পেজ স্পিডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরুন আপনি বিভিন্ন জায়গায় তাকে লিঙ্ক প্রচার করে 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 লিঙ্ক দিচ্ছেন আপনার এসি এক্সপার্টে দিয়ে, কিন্তু আপনার ওয়েবসাইট ঢুকার পর দেখি ওয়েবসাইট ঘুরতেই আছে, মানে ঘুরে ঢুকে না, অনেক স্লো, হয় না এরকম? তখন ভিজিটররা মনে করে যে ওয়েবসাইট দূর, আমরা এটাতে না যাই, অন্যটাতে যাই, এটা খুবই স্লো। এরকম করেন না আপনারা? জি ভাইয়া। যার পরিপ্রেক্ষিতে প্রচুর ভিজিটর চলে যায়, মানে তারা আসছে আপনার উদ্দেশ্যে লিঙ্ক ক্লিক করে, কিন্তু সে এসে আপনার ওয়েবসাইট ঢুকে না, চলে যায়, লোডিং স্পিডটা বেশি থাকার কারণে। তো পরে গুগল যখন দেখে, কারণ গুগলের একটা ইঞ্জিন আছে বা অ্যালগরিদম আছে, সে যখন দেখে যেখানে ভিজিটর আসার পরে সে জয়েন করতেছে না, সে চলে যাচ্ছে, তখন সে কি বলে, তখন গুগল কি করে, এই সাইটটাকে দেয় না, র্যাঙ্কিং দেয় না, বলে যে না, তোমাকে র্যাঙ্কিং দিয়ে কোনো লাভ নাই, তুমি ইউ আর স্লো। হয় না অনেক সময় নেট লতিফ, তোমাকে আজকে ক্লাসে প্রবেশ দিব না, কারণ তুমি এভরিডে ক্লাসে অ্যাটেন্ড মানে করো না, স্লো। কথা বুঝছেন? তো এটা হচ্ছে এইটা একটা বড় ফ্যাক্টর। এই জন্য আমরা এই কাজগুলো করবো, আমরা এই কাজটা শিখবো, মাথায় রাখবেন গুগলে কিভাবে স্পিড বাড়াবেন। এটার ইজি এবং স্পিড, মানে এটার কি বলে, বেসিক এবং অ্যাডভান্স যেটা শিখবো, এটা প্রচুর কাজ আছে। বাকি আরো অনেকগুলো আছে, ইমেজ অপটিমাইজেশন বলে দিচ্ছি একটু আগে, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড পারমানেন্টনেস, তারপর হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, এগুলো সব করে দেখাবো। গ্রামার আপনার লেখা গ্রামার গুলোর কিন্তু সমস্যা আছে, এটা তো বোঝা লাগবে। তারপরে আপনার মোবাইল ল্যাপটপে, আপনার ল্যাপটপে তো ভালো করে পড়তে পারতেছেন লেখাগুলি, কিন্তু মোবাইলে যখন আপনি ভিজিট করতেছেন লেখাগুলো পড়া যাচ্ছে না, মানে অনেক ছোট ছোট মনে হচ্ছে, অথবা দেখা গেছে অনেক বড় বড় মনে হচ্ছে, পড়ার মতন, মানে পড়ার মতো না। তখন কি হবে, আপনি মোবাইল দিয়ে আর জয়েন করবেন না, তবে ভালো লাগবে না ওয়েবসাইটটা। তো সেই বিষয়টা কিভাবে করবেন, মাল্টিপল আইডিয়া, আরো অনেকগুলি বিষয় আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক, তারপরে এই যে স্টেমেল এরর, এটা দেখাবো। ডোমেন অথরিটি, এই যে একটু মতো করে বলে বসলাম। পেজ র্যাঙ্ক, ইউআরএল লেন্থ, এই ইউআরএল লেন্থ একটা বিষয় আছে। যেমন আমার এটা দেখেন, দেখেন আমার এখানে ইউআরএল লেন্থ এবং অনেকগুলো ওয়েবসাইটে গার্ডবেন এই পর্যন্ত ইউআরএল চলে যায়, দেখছেন? মানে পুরোটা ইউআরএল লেন্থ। গুগল এদেরকে জাঙ্গারিজম অ্যাড করে দিতে পারে না। গুগল এদের কি করে, এদের ব্যাপারে গুগল একটু সমস্যা করে, মানে এটা আপনার জন্য সমস্যা না, আপনার গুগল লিঙ্ক দিতে হবে, কিন্তু গুগলের ফ্যাক্টর এটা। গুগল এই ধরনের সাইটগুলোকে মানে ওরা র্যাঙ্কিং দিতে চায় না। তারপর ভায়োলেন্স, এগুলো সব বলবো। আমরা একটু সাইট লেভেল শেষ করলাম, এরপরে আমরা এইটার পরে হচ্ছে আমাদের মেনগুলো শেষ করে ফেলি, তারপর আমরা সাব ডোমেন সাব কাজ করবো। এরপর হচ্ছে ব্যাকলিংস ফ্যাক্টর, পেজ লেভেল ফ্যাক্টর, সাইট লেভেল, পেজ লেভেল, সাইট লেভেল একসাথে বলে ফেললাম, বললাম। ব্যাকলিং ফ্যাক্টর, ব্যাকলিংস ফ্যাক্টর, ব্যাকলিং বুঝেন কেউ? আন্ডারস্টুড। বাকি কেউ আছে ব্যাকলিং বুঝেন না? বুঝি নাই স্যার। ধরুন আমি এই ইউআরএলটা আপনাকে দিলাম মেসেঞ্জারে অথবা যে মাধ্যমে হোক দিলাম, কেমন? এবার আপনি এই লিঙ্ক অনুযায়ী আমার ওয়েবসাইটে আসবেন, এটা আমার জন্য ব্যাকলিং। কথাই বুঝছেন? আর দিছি আমি আপনাকে, আপনি আবার আমার কাছে আসলেন, ব্যাক হইল না, বুঝেন নাই? জি ভাইয়া। আমি আপনাকে দিলাম, মূলত লিংক দেওয়ার পরে ওইখানে ঢোকার পরে আবার দেখাকে হ্যাঁ ব্যাকলিং বলে। এবার বুঝছেন? বুঝছি। ওকে, সেই ব্যাকলিং ফ্যাক্টরটা কি দেখেন, আমরা কয়েকটা ফ্যাক্টর পড়ে ফেলি, বেশি না। লিঙ্কিং ডোমেন এজ, এটা তো একটা করে ফেললাম। এবার হচ্ছে দেখেন আপনি যেখান থেকে আসতেছেন, মানে আমি প্রথম বলছি যে আপনার ডোমেনের বয়স কত, মানে আপনার নিজের। এখন আমি যাকে দিচ্ছি সে যেখান থেকে আসতেছে
বুঝেন নাই? মানে বিশাল গজলের আসর হয়েছে। আসর, গজল আসর তো বুঝেন, গজল আসর হচ্ছে অডিয়েন্স কে, অডিয়েন্স হচ্ছে বাচ্চা কাচ্চারা। আপনি বলেন এরকম মানে গুরু গম্ভীর কথাগুলি বাচ্চা কাচ্চারা কি বুঝবে? না। ওরা কি দেখবে? ওরা চাইবে কি কার্টুন দেখার জন্য। ওরা দেখবে কি কিছুটা মানে বাচ্চাদের মজার গান হয় না, নীলপরি লালপরি সবার সাথে ভাব করি, নাকি? এখন জি আপনি ভাই। গাইতেছেন গজল, মানে খুব গাম্ভীর্য, অথবা আপনি সেতার বাজাচ্ছেন, আপনার অডিয়েন্স কি বুঝবে? বয়স অনুসারে ইয়েটা। আপনার অডিয়েন্স কি বুঝবে? বুঝবে না। না। তো আপনি যাকে ব্যাকলিং দিচ্ছেন, সে যে যেখান থেকে আসতেছে, সে যদি বাচ্চা, মানে তার ডোমেন বয়স যদি 3 মাসের নিচে হয়, সে ধরনের ব্যাকলিংকে আসলে কোনো কাজ আসে না। কথা কি বুঝছেন? এখন যদি আমি আমার এখান থেকে একটা ব্যাকলিং দিলেন, আমার ওই যে নোয়াখালী যুব উন্নয়ন দেখেন না একটু আগে, এটা থেকে যদি আমি আপনাকে ভিজিট করি, এখান থেকে একটা লিঙ্ক নিয়ে যদি আপনার ভিজিট করি, এটা আলটিমেটলি আপনার কোনো প্রফিট হবে? না। কেন? কারণ আমার নিজের তো বয়স ঠিক নেই, নাকি? আমি নিজে তো ঠিক নেই, এটা আলটিমেটলি জি কোনো ভাইয়া। কাজে আসবে না। আচ্ছা, এটা ম্যান্ডেটরি না। এখানে আরেকটা ব্যাকলিংকের আরেকটা ম্যান্ডেটরি আছে, আমি বলে দিচ্ছি, এটা এখানে আছে, আমি হাইড করে রাখলাম। অ্যাডাল্ট কোনো সাইট থেকে যদি কোনো ব্যাকলিংক আসে, সেই ব্যাকলিংক গুগলের যদি ওই এরিয়া ব্লক থাকে, তাহলে এটা কোনো ম্যান্ডেটরি না, এটা কোনো কাজে আসবে না। এটা যারা যারা বুঝছেন বুঝেন, আর যারা যারা বোঝার দরকার বুঝেন নাই, আমি এটাকে রিপ্লাই করতে পারবো না। বুঝছেন বিষয়টা? অ্যাডাল্ট কোনো জি ভাইয়া সাইটে হচ্ছে। যদি আপনি কোনো ডোমেন কোনো ব্যাকলিংক দেন, ধরুন বাংলাদেশ থেকে এটা ব্লক, অথবা ইন্ডিয়া থেকে ব্লক, আমার ওয়েবসাইটের মালিকের বাড়ি হলো ইন্ডিয়াতে, তার জন্য এটা কোনো কাজে আসবে না। তাহলে ব্যাকলিংকও দিলেন কিন্তু কাজে আসলো না। কথা কি বুঝছেন? জি ভাইয়া। জি ভাই বুঝছি। ওকে। ভাই অন্য ওয়েবসাইট থেকে মানে আমার ওয়েবসাইটে ব্যাকলিংকের মাধ্যমে ঢোকার সিস্টেম এটা ঠিক বুঝলাম না। মানে আমি তো জেনারেলি মেসেঞ্জারে যদি কাউকে দেখেন দিই, এই যে এই jpxpsb.com এর একটা এখানে একটা ব্যাকলিংক আছে, কিন্তু আমি এখানে ক্লিক করেন, এই দেখেন আমি চলে যাচ্ছি অন্য জায়গা। কোথায় গেছে দেখেন তো? জেপি এক্সপ্রেসের ওয়েবসাইটে বা না, এটা তো না, আরেকটা ওয়েবসাইট, ফেসবুক পেজে চলে আসছি। এটা আরেকটা ওয়েবসাইট না ওর জন্য। ও বুঝছি, মানে আমার ওয়েবসাইটে যদি অন্য কারোর লিংক করা থাকে তাহলে ওইখানে ক্লিক করলে তার ওয়েবসাইটে যাবো, এই জিনিসটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিংক। দ্যাটস ব্যাকলিংক। ব্যাকলিংক। বুঝছি এবার। ব্যাপারটা বুঝছেন এবার? ওকে। আরো কিছু ফ্যাক্টর আছে এখানে, একটু গেস্ট পোস্ট ব্যাকলিংক নিতে পারবেন। তবে হ্যাঁ, আমরা গেস্ট পোস্ট নিই অনেক সময়, প্রি ব্লগার থেকে, ব্লগ স্পোর্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে নিই। কথা আছে এখানে, ইটস রিয়েলি হার্ড। তবে রিলেভেন্ট থাকতে হবে। আপনার খেয়াল করেন, আপনি আবার বলতেছি, আপনার যে ওয়েবসাইটটা প্রোডাক্ট হচ্ছে কি, ধরুন সেটা হচ্ছে ভাই আপনার ডাক্তার। এখন ডাক্তারি কোনো ওয়েবসাইট থেকে, হেলথ রিলেটেড কোনো ওয়েবসাইট থেকে যদি আপনার মানে ওয়েবসাইটের লিঙ্কটা আসে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। যদি গেমস থেকে আসে, গেমস ধরনের কোনো ওয়েবসাইট থেকে আসে, এটা রিলেভেন্ট হবে না। কথা কি বুঝছেন? এখনো বুঝেন নাই? আরেকবার বলুন তো ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ধরুন আপনি ফ্রি একটা ব্লগ খুললেন, অথবা কোথাও একটা ব্লগ আছে, অথবা কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা আসলো, কিন্তু লিঙ্কটা যেখান থেকে আসছে এটা রিলেভেন্ট ওয়েবসাইট না, মানে সম্পর্কিত না। আপনি তো ডাক্তার, আপনার জন্য আপনার কাছে আসবে রুগী, অথবা ডাক্তার আসবে, খেলোয়াড় আসি বসে রয়েছে, ওই ধরনের লিঙ্ক, ব্যাকলিঙ্ক কোনো কাজে আসবে না। কাজে আসবে না সেটা বলবো না, মানে মূলত অথবা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হ্যাঁ, রিলেভেন্ট হইতে হবে। সে ধরনের ব্যাকলিংকের তেমন প্রায়োরিটিটা কম, মানে প্রায়োরিটি কম গুগলের কাছে। তাইলে আপনি যদি বলেন, আপনি ধরিয়ে ব্যাকলিংকে কাজ শুরু করে দিলেন, কিন্তু এই কাজগুলি কার? এই কাজগুলি মূলত হচ্ছে একজন ডেভেলপার। আমি বললাম না 80% কাজ আমার হাতে। এরপর হোম পেজ অথরিটি। হোম পেজের অথরিটি যিনি আছেন, এটা আমি বিস্তৃত বলতে পারলাম না। নো, এটা একটু পড়ে নেবেন 100 নাম্বার। নো ফলো লিঙ্কস। নো ফলো বুঝেন?
না ভাইয়া। ডু ফলো আর নো ফলো, ডু ফলো নো ফলো বুঝেন? টু কাইন্ড। ধরেন না এখানে ভাইয়া। এখানে ক্লিক করলে দেখেন একটা জায়গা চলে যাচ্ছে, কথা বুঝছেন? আমি এই ফেসবুক পেজটাকে পার্মানেন্টলি মানে বুস্টিং ছাড়াই অল টাইম মার্কেট প্লেস মানে টপে চাচ্ছি। অলরেডি আমি দেওয়ার পরে 12 টপে আসছে, মানে পার্মানেন্টলি, কথা বুঝেন নাই? আর এটা ওই ফেসবুকের ক্ষেত্রে মানে এটাকে ডু ফলো বলে। অর্থাৎ মানে আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করার পরে ওখানে চলে যাচ্ছে। আবার কিছু কিছু ইয়ে আছে এখানে ক্লিক করলেও যায় না, ডু ফলো না, নো ফলো, কথা বুঝছেন? লিঙ্ক দেখা যাচ্ছে কিন্তু ক্লিক করলে যায় না, তখন কি করতে হয়? এখানে কপি করে তারপর এখানে লিখতে হয়। আমি বুঝতে পারছি? মানে ভাইয়া জি ভাইয়া, বুঝছি। লিংক থাকা সত্ত্বেও যদি না যায় তাহলে এটা হচ্ছে নো নো ফলো। নো ফলো বুঝবেন কিভাবে? এখানে এই যে মাউসটা যখন ডু ফলো দেবেন, এই যে হাতের একটা চিহ্ন চলে আসবে। আর নো ফলো দেখা কোনো আসে দেখেন তো, আসছে? এই যে নাই। এই ছবিটার উপর কি ডু ফলো নো ফলো বলেন তো? নো নো ফলো। ফলো। এই ছবিটা কি? ডু ফলো। এটা কি? নো ফলো। ডু ফলো। ডু ফলো। এটা কি? ও পাইবিস্টার মার্ক পাই গেছে। এটা কি? কোকা হয়েছে এক নো ফলো। দুইটা হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে এটা কি? ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে নো ফলো ব্যাকলিং দিয়ে কোনো লাভ হয় না তেমন। আরো অনেকগুলো বিষয় আছে, এটা একটু স্টাডি করে নিতে হবে। তবে আমি যেটা বলছি এটা হলেই এনাফ, আর লাগে না। যে আরো যদি মানে আপনার জ্ঞান গহ্বরকে আরো যদি উন্নত করতে চান, আর একটু পড়াশোনা করতে হবে, কথা কি বুঝছেন? এরপর হচ্ছে কয়টা ইউজার ইন্টারগ্রেশন। ইউজার ইন্টারগ্রেশনটা এগুলোর সাথে চলে আসে। তারপরে আবার বলি, ইউজার যিনি ইউজার ইন্টারগ্রেশনটা হচ্ছে দুই তরফের, আমরা বলি আর কি। আমি অডিয়েন্স থেকে প্রথম বলি, তারপর আমার থেকে বলি, দখলে আপনাদের পড়েও দেখাতে পারি। র্যাঙ্ক ব্রেন, অরিজিনাল চেক রেট কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড, বাউন্স রেট। আচ্ছা আমি আপনাদেরকে নর্মালি বলি তাহলে, আপনারা যদি ইউটিউবে দেখেন লেখা আছে আগামীকাল নোয়াখালীতে যুদ্ধ হবে, কেমন থাম্বনেল দেখলে এটা আপনি ক্লিক করলেন, দেখে চলতেছে বাংলাদেশে একটা গান চলতেছে। থাম্বনেলে যেটা লিখছে উল্টা পাল্টা, এটা সাথে মিলছে? নো। হ্যাঁ, এরকম হয়, আছে এরকম। না না মিলে নাই, মানে এটা ফেক আর কি। এটা মানে দেখায় না, মানে মানুষকে অ্যাট্রাকশন করার জন্য আর কি। লিখছে কি? লিখছে হচ্ছে দুই দুই হুজুরের গন্ডগোল, মারামারি প্রকাশ্যে, কিন্তু ভিতরে গিয়ে বুঝে গেছে মিথ্যা কথা, মিথ্যা একটা কথা, জাস্ট মানুষকে ইন্টাগ্রেশন করার জন্য। অথবা বললাম যে আজকে চাঁদ অর্ধেক নেমে চলে আসবে, ঠিক আছে? মানুষকে একটা মানে ভায়োলেন্স একটা ইনফরমেশন দিয়ে সেখান থেকে ডাইভার্ট করার জন্য, মানে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। দৃষ্টি আকর্ষণ, র্যাঙ্ক ব্রেন। এটা কি? ইউজার ইন্টাগ্রেশন, ব্যাপারটা বুঝেন নাই? এই দেখছেন ইন্টারাকশন, কথা কি বুঝছেন? এই ধরনের এখন আপনার ওয়েবসাইট হচ্ছে, ধরেন আপনি লিখলেন এসইও এক্সপার্টের এসইও ট্রেনিং করুন, ঘরে বসে আয় করুন, এরকম একটা বিষয় লিখলেন, ভিতরে গিয়ে দেখলাম যে এখানে আপনি অন্য একটা জিনিস লিখে রাখলেন। আমি ঢুকলাম কি কারণে, আর ভিতরে ঢুকতে আরেকটা, কথা বলছেন না? গুগল যখন দেখবে যে এইভাবে মানুষ ঢুকতেছে আর বেরিয়ে মাত্র সরি মাত্র 10 মিনিটেই ওয়েব ডেভেলপার হয়ে যান ইউটিউবের ভিডিও। কে? আচ্ছা মাত্র 10 মিনিটে ওয়েব ডেভেলপার হয়ে যান? আচ্ছা হ্যাঁ, মানে থাম্বনেল গুলো এরকম দেওয়া থাকে থাম্বনেল আর কি। হচ্ছে 10 মিনিটে ওয়েব ডেভেলপার হয়ে যান, ভিডিও 3 ঘন্টা, নাকি এরকম? এখন আপনি চিন্তা করলেন 10 মিনিটে তো ওয়েব ডেভেলপার হতে পারলাম না, মানুষ 6 মাস হতে পারে না, আমি 10 মিনিটে হয়ে যাই। যখনই আপনি 10 মিনিট হতে যাচ্ছেন, আপনাকে 3 ঘন্টার একটা ওয়াজ শুনে দিচ্ছে, কথাই বুঝছেন? মাসে ইনকাম করুন 1 লক্ষ টাকা, এরকম মোবাইল দিয়ে ইনকাম করুন লক্ষ লক্ষ টাকা। অমুক ভাই আবার কি কাদের কি বললেন অবৈধ কাদের? তারপরে হচ্ছে অমুক ভাই এগুলো তমুক লোক, বেশিরভাগ
ইনকাম এগুলা করেছে। দেশে হ্যাঁ নাসিম ইউটিউবে একবার হয় দেখলাম যে একটা বেশি। ভিডিও করে আসছে, আমার তো রেকর্ডিং চলে, পরে বলবো। যাক, যেটা বলতেছি, তাহলে এই যেটা ভায়োলেন্স, এটা কি ভায়োলেন্স? গুগল যখন দেখবে যে এই লোকে জয়েন করতেছে, পড়তেছে না, বেরিয়ে যাচ্ছে, তখন গুগল চেক করে দেখবে তার অ্যালগরিদম। কিন্তু আপনি মনে করেন যে সে আপনি কি লিখছে সে বুঝতে পারবে না, গুগল বুঝতে পারবে না নাকি? গুগল বুঝতে পারবে। গুগল অ্যালগরিদম খুব পাওয়ারফুল, রোবোটিক দিয়ে। আপনি যখন একটা ওয়েবসাইট করেন, সে দিনে 33 বার জয়েন করেন, আপনার এখানে চেক করে সর্বনিম্ন। এবার হয় অনেক সময় অনেকে কিছু কিছু 3300 বার ঢুকে রোবটটা আপনার ওয়েবসাইটের ভিতরে, সে চেক করে আপনি কোনো ভায়োলেন্স, মানে এই যে গুগলের যে ফ্যাক্টরগুলোর বাইরে কোনো কাজ করছে সে আর কোনো কিছু করে না, সে শুধু চেক ঢুকে। এই কারণে কথা কি বুঝছেন? মানে গুগলে যে 10টা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরের বাইরে আপনি কোনো কাজ করছেন কিনা, আপনি এই রুলস রেগুলেশন ফলো করে কাজ করছেন কিনা, সে ঢুকে। এই কারণে আর কিচ্ছু জন্য ঢুকে না, তার চেক, তার অডিয়েন্স ওইটাই। তাহলে কথাটা কি বুঝছেন? এই ধরনের ভায়োলেন্স টাইপের কোনো ট্যাগ লাইন ব্যবহার করা যাবে না। যখনই বাইর করবেন অর্গানিক দিবেন, অর্গানিক, অরিজিনাল। আর বুঝানো লাগবে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। ডিরেক্ট ট্রাফিক, এই যে ডিরেক্ট ট্রাফিক, আপনি সরাসরি একটা ইউআরএল দিচ্ছেন, আর ধরেন আপনার ওয়েবসাইট বারবার ভিজিট করতেছেন, আপনার ওয়েবসাইটটা আপনি ভিজিট করতেছেন বারবার, এটা গুগল ফ্যাক্টর জন্য সমস্যা। গুগল মনেই করে যে সে তার ওয়েবসাইটে বারবার ভিজিট করার অর্থ হচ্ছে, অর্থাৎ এটাকে র্যাঙ্কিং আনার জন্য, কিন্তু এটা গুগল ভায়োলেন্স। কথা বলছেন? এরপরে আপনি কি করতেছেন, অনেককে আপনি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছেন। এই যে আমি আপনাকে একটু আগে দিলাম না লিঙ্কটা, এভাবে দেওয়ার কোনো নিয়ম নাই, দেওয়া ঠিকও না। আমি মেসেঞ্জার দিলাম না, সেই ক্ষেত্রে আপনারা বুদ্ধি অ্যাপ্লাই করবেন। বিটলি নামে একটা ইয়ে আছে, বিটলি, অথবা লিঙ্ক শর্টনার, মানে এটার নাম এটা আর কি, লিঙ্ক শর্টনার অথবা বিটলি। এটা দিয়ে শর্টনার করে দিবেন, এতে গুগল চিনবে না। যদি আপনি সরাসরি আপনার লিঙ্কটা মানুষকে প্রচার করেন, গুগল কিন্তু আপনাকে পেনাল্টি দিবে। গুগল মনে করবে আপনি এই ধরনের মার্কেটিং করার নিষেধ আছে। আচ্ছা, এটা তো একটা নেট স্লো নাকি বুঝতেছে কেন? যে আমি আমার যে ডিভাইসে ইয়াটা অ্যাডমিন প্যানেলটা ইউজ করছি, ওই ডিভাইসের হিসেবে চেক করবে নাকি? ওটা দিয়ে আপনি দুই একবার করতে পারবেন, আপনাকে মানা করবে না। কিন্তু আপনি বারবার যদি এটা করেন, তাহলে কি হবে? তখন সে বুঝবে আপনি এটার জন্য করতেছেন। এই দেখেন, আমি কিন্তু এখন যদি আপনাকে যে লিঙ্কটা দিচ্ছি, এখানে কি যে ব্যক্তি দেওয়া আছে দেখেন তো। ভাই একটা জিনিস এরকম তো হতে পারে যে আমার একটা কাস্টমার বারবার ঢুকতেছে, একই কাস্টমার বারবার ঢুকতেছে, জি, তাকে আপনি ব্যাকলিংক কি দিয়েছেন? হ্যাঁ, মানে ব্যাকলিং দিয়ে বারবার ঢুকলে এই ভায়োলেন্স হবে, তাই তো? সেটা হবে না যদি আপনি তাকে দেওয়ার পদ্ধতি যদি এরকম হয় যে আপনি তাকে সরাসরি মেসেঞ্জারে দিচ্ছেন, সেক্ষেত্রে দেখেন আমি লিঙ্কটা দিচ্ছেন, সেক্ষেত্রে প্রবলেম হবে। এখন আমি যদি এখান থেকে বারবার ঢুকি তাহলে প্রবলেম বলতে প্রবলেম হবে। মূল ফ্যাক্টর হচ্ছে গুগলের এই, তাকে বলবে যে আপনি ইয়ে করে কি বলে, গুগল বলবে যে আপনি মানে মার্কেটিং নিজে করতেছেন। এটা গুগল কখনো চায় না। গুগল চায় মানুষ ঢুকুক। আপনি তাকে ব্যাকলিংক দেওয়ার সময় অবশ্যই শর্ট না করে দিবেন। যখন দিবেন সে বারবার ঢুকুক, সমস্যা নাই, কিন্তু শর্ট না করে ঢুকতে হবে তাকে। অথবা সে রিসার্চ, আপনি কোনো কারণে তাকে ব্যাকলিংক দিলেন না, তাকে আপনি ব্যাকলিংক দেন, আবার লিঙ্ক পাঠাবেন, সে সরাসরি জয়েন করবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনার শর্টনার পদ্ধতিতে কিভাবে? এই যে মাত্র করলাম, জাস্ট লিঙ্কটা রাখলাম, এখানে 8টা নতুন একটা লিঙ্ক চলে আসছে, এই যে এটা। এখন এই লিঙ্কটা যেটা আছে, এই লিঙ্কটা দেখেন, আমি Your screen is not shared with us. এই যে বিটলি দিয়ে করলাম, এই যে মাত্র করলাম না, এটা এখানে ক্লিক করে ফেলে দিলাম, নতুন একটা, হ্যাঁ এখানে একটা নতুন লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটা কথা বললে গুগল তেমন সমস্যা করবে না। স্যার স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই। কি স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না তো অফ স্ক্রিন। এটা আবার কখন চলে গেল? After disconnecting, when you disconnected from us. আপনি তো বের হয়ে গেছিলেন, ওই যে ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে।
ও আমি এতক্ষণ কথা বলছি আপনি শুনেন নাই? জি না ভাইয়া। স্ক্রিন দেখা যায় না। এই যে বিটলি নামে একটা ইয়ে আছে আর কি, কখন এই ঘটনা ঘটলো আবার এরকম দুর্ঘটনা? দেখেন এখানে ক্লিক করবেন, দেখেন একটা নতুন লিঙ্ক হয়ে গেছে এই জায়গায়। এখন কি যে ব্যক্তি দেওয়া আছে এখানে, এটা যদি কপি করে আপনি আমাকে দেন, এবার কোনো সমস্যা নাই। দেখেন লিঙ্ক কোনটা? লিংক আমাদের বুঝতে পারছি, মানে লিংক হচ্ছে আরেকটা লিংক, বাট এখানে ক্লিক করলে আমার সাইটে প্রবেশ করা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা তেমন কোনো সমস্যা হবে না। এবার আসলে যদি কোনো কারণে সে বাইরকে আপনি এই লিঙ্কটা দেন নাই, ওই লিঙ্কটা আপনি অরিজিনাল লিঙ্কটা দিচ্ছেন, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। যদি সে আপনার কোনো লিঙ্কে দেন না, সে সরাসরি জয়েন করছে কোনো একটা মাধ্যমে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার আইপি থেকে যায় না লিঙ্কটা, লিঙ্কে সব জায়গা থেকে কোনো সমস্যা নেই। কথাই আমার বুঝছেন? যে ব্রাউজারে লগইন করা, ওই ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি আমি লগইন করি, তাহলে কি সেম প্রবলেম হবে? না, লগইন না করে সরাসরি যদি পাঠান কিছু হবে না। যদি লগইন করে আবার ওই ব্রাউজার থেকে আবার লগইন করে আবার পাঠাইছেন, তাহলে ধরে ফেলবে। মানে আমার গুগল ক্রোমে এই ওয়েবসাইটটা লগইন করা আছে, কিন্তু আমি মোজিলা ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার থেকে যদি বারবার ঢুকি, তাহলে কি সেম প্রবলেম না, হবে? সমস্যা হবে না। তবে আবার বেশি করতে গেলে আবার গুগল ধরে ফেলবে। আইপি যদি আইপি চেক করে, IP is changed. আইপি চেক করে না, IP can be changed. কথা বলছেন? এখানে কিন্তু আইপি একটা বড় ফ্যাক্টর দাঁড়াবে। দুইটারই করতে IP যাবেন না। আছে, যার কারণে সমস্যা হবে। এটা করতে যাব না আমরা। এরপর হচ্ছে বাউন্সিং IP রেট, is বাউন্স based on বুঝেন? network, বাউন্স, not browser. Yeah, you already said a little bit ago. হ্যাঁ বাউন্স। Just আমি to avoid বাউন্স আরেকটা ফ্যাক্টর বলি। বাউন্স অনেক সময় আমি ওয়েবসাইটে ঢুকলাম, কিছুক্ষণ পরে দেখি যে এরর, আবার ঢুকলাম আবার দেখি যে মানে এটা এলোমেলো অবস্থা, ওই কারণে বাউন্স হয়। ওটা তো বললাম। আচ্ছা, এরপর হচ্ছে ব্লক সাইট, ওই তো মাঝে মধ্যে ওয়েবসাইট ব্লক হয়ে থাকে। এটা বাউন্সটা একটু আবার এবারে ক্রম ঠিকমতো বুঝি নাই। বুঝলি নাকি? বাউন্সটা একটু আবার বললে ভালো হয়, ঠিকমতো বুঝি নাই বাউন্স রেটটা। বাউন্স মানে এই ওয়েবসাইটটা লোডিং যেটা কম থাকে, এটা একটা কারণে হয়। তারপর হচ্ছে বাউন্স রেটিং করে, মানে প্রায়শই বন্ধ হয়ে যায়, প্রায়শই এটাকে মানে গুগলে পাওয়াই যাচ্ছে না, আবার ঢুকছেন বেরিয়ে যাচ্ছেন, এই ধরনেরগুলোকে বাউন্সিং বলে। মানে মানে আমাদের ওয়েবসাইটে যদি প্রবলেম করে, ওটা কয়েকটা কারণে বাউন্সিংটা হয়, মানে একটা কারণ না, যে একটা কারণ হচ্ছে স্পিডের জন্য সমস্যা, বাউন্সিং হয়। তারপর ওয়েবসাইটে এলোমেলো লিখছেন, জয়েন করে বেরিয়ে যাচ্ছেন, জয়েন করে বাউন্স হয়ে বেরিয়ে যাচ্ছেন, এই কারণে হয়। কল ড্রপিং কি স্যার? কল ড্রপিং এর মত আর কি স্যার? কল ড্রপিং, হ্যাঁ, বারবার লাইন কানেকশন হয়ে যাচ্ছে, পুস্টিং ভালো না, কথা বুঝছেন? এইগুলো হচ্ছে বাউন্সিং হয়। তখন আপনি বিরক্ত হয়ে যান, দূর এই ওয়েবসাইটটা তো ভালো না। সব গুগলে কিন্তু ফলো করে আবার, কারণ নাকি বাউন্সিং হচ্ছে বারবার কেন? তাহলে এটাকে র্যাঙ্কিং দেওয়া যাবে না, কথা বুঝছেন? গুগল তার ভালো ভালো ছেলেদেরকে জানে, আপনার ভালো স্টুডেন্ট জেনে, যার হাতের লেখা সুন্দর, প্রতিনিধি স্কুলে আসে, টিচারদেরকে মূল্যায়ন করে, এই সমস্ত বিষয়গুলো ফ্যাক্টর, তাকে রোল নাম্বারটা আগায় দেওয়া হয়, যে ঠিক আছে তোমার রোল নাম্বার 3, 2, 1। যে ছেলেটা অভদ্র, ক্লাসে আসে হাতের মানে ইয়ে খুলে আসে, তারপরে ক্লাস টাইম ঠিকমতো জয়েন করে না, তারপর ঠিকমতো লেখাপড়া করে, তাকে কি আপনি রোল নাম্বার আগে দিবেন? না ভাইয়া। তো এটাও একই সিস্টেম, গুগল তাকেই র্যাঙ্কিং দিবে, তাকে আগায় দিবে যে তার গুগলে যে ফ্যাক্টর রুলগুলো আছে, সে রুলগুলো ফলো করে, কথা কি বুঝছেন? জি ভাইয়া। ব্লক সাইট, ওই যে মাঝে মধ্যে ওয়েবসাইট ব্লক থাকে, যে ক্রম বুক মার্কেট, এটা ওই যে আমাদের ব্রাউজার আছে না, ব্রাউজার ইউজার ডেটা, সরি স্যার, গুগলে যদি ওনাদের রুলস গুলা অনেকে যদি না মানে, তাহলে কোনো ইয়ে আছে? না মানলে র্যাঙ্কিং দিবে না। আমাদের আছে সাবজেক্ট হচ্ছে র্যাঙ্কিং, আমাদের আছে সাবজেক্ট হচ্ছে র্যাঙ্কিং পেতে হলে এগুলো হবে ভাই। আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে আমাকে রোল নাম্বার আগায় নিতে হবে। তো কলেজে কি কি নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা বলতেছি, কথা বুঝছেন? সেটাই। আচ্ছা, আমরা এবার আরো স্পেশাল গুগল অ্যালগরিদমের রুল বুঝার আগে আমরা হ্যাঁ, বুক মার্কেটটা বলেন না ভাইয়া, বুক মার্কেটটা বলেন নাই।
বুকমার্কস তো পুরান জিনিস, এটা এখন আর খুব বেশি চলে না, তারপরে বলতে মানে বলে দিই আপনাকে বুকমার্কস। আপনাকে ওই যে গুগলের এই যে এখানে হিস্টোরি প্যানেল দেখেন, হিস্টোরি প্যানেল দেখেন অনেকগুলো জয়েন করা আছে, দেখছেন হিস্টোরি বুকমার্ক করা আছে, মানে আমার জি জি ব্রাউজারে জি গুগল ক্রোম না, এটা গুগল ক্রমে। এখন গুগল ক্রমে যদি আপনার বারবার ব্রাউজিং জমা থাকে আর সেখান থেকে যদি আপনি বুকমার্ক করেন, সেক্ষেত্রে এটা ইউজার ডাটা দেন পেজ দ্যাট ইজ দ্য বুকমার্ক ইজ ক্রম মাইট গেট দ্য বুস্ট, আপনি বুস্ট হয়ে যাবে এটা জিনিসটা, কথা বুঝেন নাই? তবে হ্যাঁ, এটা এখন আর প্যাক্টন না, তেমন স্ট্রং প্যাক্টন না, এটা এখনো ধরা হয় না, তারপরে যে অনেক আগে রাখা হয়েছে রেখে দিছে, এটা এখন স্ট্রং রুলস না, এই জন্য আমি বলিও না এটা। আমি এখানে আর স্ট্রং রুলস একটাও নাই, যেগুলো একার মানতেই হবে এরকম রুলস খুব কম। May we know Local something from search. you about দেখেন এটা Black হচ্ছে Hat আপনার গুগলে SEO? ম্যাপ অ্যাড করতে হবে। গুগলে অনেকে ওয়েবসাইটে গুগলে ম্যাপ অ্যাড করে না, মানে তাকে ম্যাপে দেখা যায় না। সে কি করে, একটা ওয়েবসাইট বানাইছে মনে করছে শেষ, আবার ওয়েবসাইটে ম্যাপে আসতে হবে না? গুগলে যে ম্যাপ আছে সে ম্যাপে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক অ্যাড করতে হবে, কথা কি বুঝছেন? জি ভাইয়া জি ভাইয়া আরগুলো একটু ছোটখাটো রুলস বলে দিচ্ছে। ব্যান্ড সিগন্যাল অন পেজ ও ব্যান্ড সিগন্যাল হচ্ছে এজ এ সোশ্যাল সিগন্যাল। ব্যান্ড সিগন্যাল ঢুকে গেছে, আগে সোশ্যাল সিগন্যাল নামে একটা ওয়েবসাইট ছিল, যাতে আরো দুইটা ফ্যাক্টর এখানে করা নাই, তারপর আমি বলে দিব এগুলো। ব্যান্ড সিগন্যাল, ব্যান্ড ই কমার্সের ব্যাপারেই বলি। ওই যে আমরা ব্যান্ড সিগন্যাল মনে আছে, ব্যান্ড ইজি ব্যান্ড, তারপর হচ্ছে জি ভাইয়া জি জি আরং ব্যান্ড সিগন্যাল থাকতে হবে আপনাকে, মানে ওই যে লোগোটা আর কি, আর কিছু না, লোগোটা অ্যাড থাকতে হবে। এরপরে ওয়েবসাইটে কোনো এক জায়গাতে অবশ্যই এই যে এই ওয়েবসাইটের ভিতরে আমি এখন অ্যাড করি নাই, সোশ্যাল আইকন থাকতেই হবে, সোশ্যাল আইকন ম্যান্ডেটরি। তো ভাই এখানে সোশ্যাল আইকন আছে না, এই যে মেনু বারে আছে না? হ্যাঁ ওকে বড়, এটা থাকতেই হবে, কথা কি বুঝছেন? জি জি ভাইয়া তার মানে এইগুলো ব্যান্ড সোশ্যাল আইকন থাকতেই হবে, ব্যান্ড সিগন্যাল থাকতেই হবে যদি ব্যান্ড ওয়েবসাইট থাকে। যদি আপনার পোর্টফোলিও সেট করো তাহলে এখানে ব্যান্ড কি হবে বলেন তো, কে বলতে পারবেন? জি ভাই বুঝি নাই। যদি প্রোডাক্টের ব্যাপারে বললাম, যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হয় তাহলে এখানে ব্যান্ড কি হতে পারে? Something about my expertise. আপনি নিজেই তো একটা ব্র্যান্ড, আপনার নিজের ছবিটাই তো ব্র্যান্ড। এখানে সিগন্যাল কথা বলতেছেন, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, তাহলে ওয়েব আমার ডেভেলপার জন্য স্কিলগুলা একটা সিগন্যাল ব্যবহার করতে হবে। শুধু ডেভেলপার লিখলে হবে না, ডেভেলপারের পাশে একটা সিগন্যাল অথবা একটা ব্যান্ড, মানে ওয়েবসাইটের একটা আইকন অথবা গ্রাফিক্সের একটা আইকন আপনাকে এখানে সেট করতে হবে। শুধু বলে দিলে তো হবে না, আপনি বলে দিলেন, যেমন আপনি এখানে যে কোনো কিছু বলে দিলেন ওয়েব ডেভেলপার, পাশে যদি একটা আইকন লাগাই দেন, ওটাই ইউজার প্যানেল, এটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং এর জন্য খুব ভালো হবে। গুগল অনেক সময় তার লেখাটা বুঝতে পারে না, কিন্তু ইশারাটা বুঝতে পারে, মানে সিগন্যালটা বুঝতে পারে। কথাই বুঝতে পারছেন? জি ভাই কথাকে বুঝতে পারছেন? বললে বলেন, আর নইলে না পারলে বলেন। Clear. বুঝছি। আচ্ছা, তারপর অনসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর, এটাতে অনেকগুলো সেক্টর আছে, আমি নর্মালি বলতেছি। আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে কপি করে লেখা নিয়ে আসছেন, এনে আপনার এখানে পোস্ট করতেছেন, এটা কি হবে বলেন তো? স্প্যাম Copyright issue. এটা কি ব্যালেন্সের মধ্যে পড়বে? কপি, এটা তো আপনাকে গুগল সরাসরি পেনাল্টি ফেলে দিবে। কপিরাইটের ইয়া জি এক, আপনি কারো ওয়েবসাইট ক্লোন করছেন, মানে হ্যাকিং করে, হ্যাক বলবো না, ক্লোন করছেন, ক্লোন করে ওইটাকে আবার মাইগ্রেট করে আপনি পাঠিয়ে দিয়েছেন আপনার সেম আমি নোয়াখালী কলেজের ওয়েবসাইটটাকে এখন ক্লোন বুঝেন? ক্লোন কেউ পুরোপুরি কপির মতো আর কি। কপি করে ফেললাম, একদম কপি করে আবার আমার এখানে এনে হুবহু বসাই দিছি।
কি হবে লেখা বলেন আমি তো? চমনি কলেজে বসাইলাম। বসা দিলাম, কি হবে বলেন? এটা পেনাল্টি কেন দিবে? গুগল পেনাল্টি দিয়ে দিবে সরাসরি, বুঝেন নাই? What is the জি ভাই। difference between Chrome and Black Hat SEO? হ্যাঁ, ব্ল্যাক হ্যাট এসি। ওকে, তারপর হচ্ছে না, ব্ল্যাক হ্যাট এসি আর একটা বিষয়, নট ইজ ব্ল্যাক I হ্যাট want to এসি। know from you what is প্যানেল that বলতে and কি how. বুঝাইছে স্যার? বুঝি নাই, প্যানেল আবার বলেন তো। পেনাল্টি প্ল্যান না। পেনাল্টি মানে বাদ পেনাল্টি দিয়ে দিবে, ফেলে দিবে, গুগলে আপনার সাইটে থাকতে দিবে না, একদম ফেলে দিবে। পেনাল্টি Like as the penalty of football field. ওই যে ফুটবলে হয় না Making a পেনাল্টি foul. কিক, হ্যাঁ বুঝছি। ওইরকম আর কি। মানে ফেলে দিবে আর কি, আপনাকে এটা বাদ দিয়ে দিবে, এই সাইটটা বাদ, এই একটা বলে ভাই কারণ। এটা কি বাদ দিয়ে দিবে নাকি র্যাঙ্কিং থেকে ফেলে দিবে? র্যাঙ্ক থেকে ফেলে দিবে, র্যাঙ্ক থেকে তো ফেলে দিবে, টোটালি বাদ দিয়ে দিবে। পরে আপনি গুগলের কাছে মাপটা চাই, স্যার মাফ করে দেন, বিষয়টা হচ্ছে এরকম আর কি। টিকিট সাবমিশন করতে হয় হেল্পলাইনে, গুগলের হেল্পলাইনে গিয়ে টিকিট সাবমিশন করতে হয় গুগল মাস্টার দিয়ে, স্যার আমি আর চেঞ্জ করবো না, করতে হবে, ওই যে এটা কপি ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, যদি মাপ চান গুগলের ম্যানেজমেন্ট আপনাকে দেখবে, তারপর আপনাকে সাইটটা দিবে, নাহলে না। কপিগুলো চেঞ্জ করতে হবে। সে পার্কিং এ, ওই যে আপনি রোডে গাড়ি চালাচ্ছেন কেমন, লাইসেন্স ছাড়া, আরেকজনের গাড়ি নিয়ে আসছে বাইরে থেকে, টানা গাড়ি বলে ডাকে, এই গাড়ির মালিক কে? আপনার এরিয়ার পুলিশ, কি বলেন? আপনাকে রাস্তায় ধরলো, গাড়িটা থানা নিয়ে গেছে, এরপরও যে আপনি তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, স্যার 2000 টাকা দিব, অথবা মামলার যে উনি যে মামলাটা দিবে, মামলার যে মানে যেটা ওনাকে দাবি করে টাকাটা দেন, তাহলে সে পরিপ্রেক্ষিতে আপনাকে পার্কিং থেকে আপনাদের মানে গাড়িটা দিয়ে দিবে, আদারওয়াইজ দিবে না, একই সিস্টেম। কথাই বুঝছেন? আচ্ছা ভাই, আমরা যদি মানে লেখাগুলো কপি করি, এর ক্ষেত্রে তো আমাদের পানিশমেন্ট আছে। লেখাগুলো কপি করলে আপনার পেনাল্টি দিবে না, ওয়েবসাইট সমস্যা। পেনাল্টি দিবে না, আপনাকে ভাইরাস ঢুকে দিবে। সেক্ষেত্রে আপনাকে ওরা বলে দিবে এটা, যে আপনাকে একটা সতর্ক প্রথম দিবে, যে রেড সিগন্যাল দিবে একটা, এরপরে যখন দেখছেন না তারপরে হচ্ছে না, তখন আপনাকে আপনার ওয়েবসাইটটাকে ওরা রেখে দিবে পার্কিংয়ে, র্যাঙ্কিংও দিবে না, আবার আপনার কাছেও দিবে না। যখন তাদের কাছে আপনি চাইবেন, কত পরিবর্তন করলে এই সমস্যাটা হবে না? 50% উপরে, আচ্ছা, 50-50 যদি সেক্ষেত্রে কি করে, আপনাকে তারা পার্কিং এ রাখে, আপনাদের কাছে একটা টিকিট সাবমিশন করেন, আবার এই মর্মে আমি আমার সমস্ত পোস্ট ডিলিট করে দিছি, আপনি আবার আপনার ওই পোস্ট থাকা অবস্থা আপনি দিবে না, আপনার কাছে ইয়ে থাকবে, ডিলিট করে দিলাম সি প্যানেল থেকে, সমস্ত ডিটেলস ক্লিন করে দিলাম, তখন আপনাকে সেই সুযোগটা দিবে ওয়েব স্প্যাম। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি ভাইরাস ঢুকে, আপনার ওয়েবসাইটে যদি ভাইরাস ঢুকে, যেমন আপনি আমার বন্ধু একজন আছে, উনি একটা থিম দিয়ে দিয়েছে আপনাকে, থিম খেয়াল করেন, এটা আমাদের খুব ফ্যাক্টর ইম্পর্টেন্ট, একটা থিম দিয়ে দিয়েছে আপনাকে, বললো যে তো স্যার তো কি বলে না বলে, আরে বাজারে কত ফ্রি থিম পাওয়া যায়, এই যে কিছুদিন আগে আমি দেখলাম যে সেটা একটা থিম পাওয়া গেছে 2000 টাকা, তারা যে 200 টাকা দিয়ে থিম বেচছে। আচ্ছা ওই থিমটা আপনি কি করলেন, সেট করে দিলেন, এখন ওই থিমটাতে প্রচুর ভাইরাস, যখনই আপনি এটা গুগলে অ্যান্ড্রেসিং করলেন, সাথে সাথে ভাইরাসগুলো গুগল ধরে বসলেন, ধরে আপনার ওয়েবসাইটে ধরে আটকা দিল, মানে তোমার ইয়েতে প্রচুর ভাইরাস, আমি এটাকে তোমাকে আমার কাছে পার্কিং এ রাখছি, তুমি ভাইরাস রিমুভ করে আসো, আমি তোমাকে দিব এটা। মানে হচ্ছে গাড়িটার মানে রোডে পারমিশন নাই, তারপরে রোডের গাড়িটার স্ক্র্যাপ মানে কিছু নাই, সব নষ্ট, আপনি রোডে বাইরে হচ্ছেন, রাস্তায় গাড়ি যখন সার্জন দেখছে, বললো যে এই গাড়িটা নিয়ে কেন বাইরেছ, আমার বন্ধু ফ্রি দিছে আমাকে, কম দামে পাইছি, এগুলো বেশিরভাগ ঢাকাতে হয়। তাহলে চলেন আপনাকে পার্কিং এ রেখে দিই, প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আসেন। কথা বুঝছেন? এটা একই ক্ষেত্রে। তাহলে থিম প্লাগইন কখনোই আমরা কপি করা প্লাগইন আমরা ব্যবহার করব না, বা এগুলোতে প্রচুর ভাইরাস থাকে, মনে থাকবে। দখলে ফ্রি ব্যবহার করেন, মানে আমার হিসাবে ক্লোন করা, কপি করা, এগুলো ব্যবহার করব না, মনে থাকবে। থিম জি ভাইয়া। Crack team never.
এরপর হচ্ছে অফসাইড ওয়েব স্পাম ফ্যাক্টর। এটা অফসাইডের বিষয়গুলো তেমন বড় ফ্যাক্টর না, আমরা এই পর্যন্ত আমাদের হাতে, এটা আমাদের হাতে না, এটা আমাদের তেমন ফ্যাক্টর না। ওকে ভাই 1 2 বন্ধ করে রাখছেন। আবার কি বলতেছে? চলতেছে না ভাইয়া ঠিক আছে। মেবি প্রবলেম।